আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই উপানুষ্ঠানিক শিক্ষা গুরু অফিস সহায়ক প্রশ্ন সমাধান মডেল টেস্ট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আইবিএ প্যাটার্ন ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, শুরুতে জানিয়ে রাখি যে আইবিএ প্যাটার্নের মতো ছোট্ট একটা পিডিএফ সাজেশন তৈরি করা হয়েছে। আমি বলছি না যে এটা আপনাদের নিতেই হবে, যদি পড়ার উদ্দেশ্য আপনাদের থাকে তাহলে শেষ মুহূর্তে এটা আপনারা সংগ্রহ করতে পারেন, আশা করছি বেশ কাজে আসবে। তাহলে আমরা একটু শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আর আপনাদের বরাবরের মতো যেটি থাকছে ইংরেজি এবং গণিত প্রশ্নের সুন্দর ব্যাখ্যা, যেটা আপনারা খুবই পছন্দ করেন। তাই অনুরোধ করব, অনুরোধ করব যে গণিত অংশ এবং ইংরেজি অংশগুলো খুব ভালোভাবে সময় নিয়ে দেখার জন্য। এতে উপকারটা আপনারই হবে। যেহেতু এটি আইবিএ কোশ্চেন করবে, তাই কিছুটা সাবধানতার সহিত আপনাকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। তাহলে আর দেরি নয়, শুরু করি আমাদের আজকের মডেল টেস্ট ক্লাস, প্রশ্ন সমাধান ক্লাস 4 নম্বরে। শুরুতে আমাদের রয়েছে সেন্টেন্স কারেকশন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে আই আস্কড জাবেদ হ্যাড হি পাস্ট, ইফ হি হ্যাড পাস্ট, ইফ ইউ, দ্যাট হি হ্যাড, এগুলো বিভিন্ন ধরনের রয়েছে। আমরা কোনটাকে সঠিক বলে নিব? যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা ন্যারেশনের ক্ষেত্রে, তাহলে এখানে হবে আই আস্কড জাবেদ ইফ হি হ্যাড পাস্ট, তার মানে এই খ নাম্বারটা এক্ষেত্রে সঠিক হচ্ছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটিও সেন্টেন্স কারেকশন থেকে রয়েছে। এখানে বলা আছে এ ফিউ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। না, এ ফিউ কখনো হবে না, ইচ অফ দ্য থ্রি বয়েজ হবে। তাহলে ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, অর্থাৎ এখানে এই খ নাম্বারটাও সঠিক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে হবে দ্য ম্যান দ্যাট সেড দ্যাট। এখানে দুই ভাবে, দ্য ম্যান দ্যাট সেড দ্যাট, এটা তো হওয়ার কোনো কথা নেই। এরপরে যদি আছে দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল, তাহলে এটা ঠিক আছে। তার মানে এই খ নাম্বারটা এখানেও সঠিক। আচ্ছা, সবগুলি খ হচ্ছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের কি বলা আছে, রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি। তাহলে রিচ মানে কি? ধনী, একজন ধনীকে তো বুঝাবে না, তাই না? যত ধনী সম্প্রদায় আছে সকলকে বুঝাবে। তাহলে এখানে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, সেটি হবে সঠিক উত্তর। তাহলে সেদিক থেকে আমাদের ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী, অনেকেই জিজ্ঞাসা করেছেন স্যার আইবিএ প্যাটার্ন প্রশ্নগুলো আসলে কি? আইবিএ প্যাটার্নের প্রশ্নগুলো বলতে গতানুগতিক ধারায় অফিস সহায়কের যে প্রশ্নটা হয়, আইবিএ বা শুধু অফিস সহায়ক না, যে কোনো প্রশ্নেরই আইবিএ কিছুটা ব্যতিক্রম ধর্মী করে। বিশেষ করে আমরা যদি ইংরেজি অংশ বলি, যে 4টা সেন্টেন্স কারেকশন, 4টা সিনোনিম, 4টা অ্যান্টিনিয়ম, 4টা কারেক্ট স্পেলিং, এই যে 4 4 16 বা 4 5 20 এভাবে যেভাবে হয় এভাবে কিন্তু দিয়ে দেয়। তো এই জিনিসগুলো আপনাকে একটু বেশি পড়াশোনা করতে হবে, বেশি মনোযোগ দিতে হবে এটি। আর গণিতগুলো একটু কোয়ালিটি সম্পন্ন গণিত আসে, যদি আপনি বেসিক আপনার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এখানে সাকসেস হওয়াটা একটুখানি কঠিন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম অফ ইনিশিয়েটিভ? তাহলে সিনোনিম চেয়েছে, তাহলে ইনিশিয়েটিভ, তার মানে আগে আমাদের অর্থটা জানতে হবে। ইনিশিয়েটিভ বলতে আমরা কি বলি, যে কোনো কিছু বিষয়ে উদ্যোগ গ্রহণ করা। তাহলে উদ্যোগের সাথে সম্পর্কিত কোনটা হবে আমাদের এই অপশনগুলোর মধ্যে? এন্টারপ্রাইজ। চুজ দ্য সিনোনিম অফ রিউডিমেন্টারি। এই রিউডিমেন্টারি বলতে বলা হয় যে স্বাভাবিক বা প্রাথমিক অবস্থা। তাহলে এখানে প্রাথমিক অবস্থা যদি আমরা বলি, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কোনটি করব? এলিমেন্টারি করতে পারবো, প্রাথমিক। আবারও রয়েছে চুজ দ্য সিনোনিম অফ ক্যাপচার। ক্যাপচার মানে কি? কোনো কিছু ধারণ করা বা গ্রহণ করা। তাহলে আমাদের অপশনগুলোর মধ্যে এখন খুঁজে নিতে হবে যে গ্রহণ করা বা ধারণ করা, ধরা, এই জাতীয় অর্থ বহন করে কোনটা। আমরা শুরুতেই যদি দেখি অ্যাপ্রিহেন্ড, এটি মানে কি? ধরা। তাহলে এটি ক্যাপচারের সিনোনিম হিসেবে আমরা নিতে পারি। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 1971 সালে। কত সালে এটি প্রথম উত্তোলিত হয়েছিল? 2 মার্চ 1971। তবে এখানে একটা কথা মনে রাখবেন, পতাকা উত্তোলনের এটা শুধু পতাকা, আর যখন বলা হবে জাতীয় সঙ্গীতের সাথে সাথে যদি হয়, তাহলে ঠিক তার পরের দিন অর্থাৎ 3 মার্চ হবে সঠিক উত্তর। দ্য সিনোনিম অফ অ্যাম্বিশন। তাহলে অ্যাম্বিশনের সিনোনিমটা কি? অ্যাম্বিশন তো আমরা সবাই জানি যে আসলে কি, লক্ষ্য। তাহলে এখানে ডিজায়ার আমরা রাইট অ্যান্সার করতে পারবো। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকর্ষতা, এখানে প্রত্যয়জনিত অশুদ্ধ। উৎকর্ষ, উৎকৃষ্ট।
তাহলে এখানে উৎকৃষ্টটা হচ্ছে প্রত্যয়গতভাবে শুদ্ধ। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে একটুখানি খেয়াল করেন। চীন মানে কি? চেনা, চেনা জানা, এই কথাটা। অচিন মানে কি? চেনা জানা নয়। তাহলে এখানে অ ব্যবহার হলো কি? না অর্থে, মানে নৈঅর্থক। তাহলে এখানে নৈঅর্থক আমরা রাইট অ্যান্সার করতে পারবো। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে কোন? লা, এটি আম খাস লা, বাজে গড় খয়ের, এগুলো আরবি উপসর্গ বা ফার্সি উপসর্গের মধ্যে পাওয়া যায়। তাহলে এখানে আমরা অপশন খুঁজবো যে আরবি আছে কি না। যেহেতু আমাদের ফরাসি রয়েছে, ফার্সি কিন্তু না, এটা ফরাসি, তাহলে আরবি যেহেতু রয়েছে এখানে আরবিটা হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। 13 নম্বর রয়েছে বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? বিভক্তিহীন নাম শব্দ যদি বলা হয় তাহলে সেটা কি বলা হবে? প্রাতিপদিক বলা হবে। এবারে যেটি রয়েছে, যে পদে বাক্যের ক্রিয়াপদের গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়। প্রকৃতিগত যখনই বুঝাবে তাহলে কিসের? ক্রিয়াপদের। ক্রিয়াপদের যেমনই বোঝাক না কেন সেটার অবস্থা বোঝালে, তীব্রতা বোঝাইলে সেটি কি হয়ে যায়? দোষ গুণ পার্থক্য পড়ছি না, বিশেষণ হয়ে যায়। তার মানে এটি হবে ক্রিয়া বিশেষণ হবে। তাহলে এখানে ক্রিয়া বিশেষণটা রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্পেলিং? অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে কারেক্ট স্পেলিং। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট বানান করব কিভাবে? APPROPRIATE, অর্থাৎ খ নাম্বারটা সঠিক, অ্যাপ্রোপ্রিয়েট। প্রসন্ন শব্দের বিপরীতার্থক শব্দ ও প্রসন্ন শব্দের বিপরীতার্থক শব্দ হবে বিষণ্ণ। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? যে চাঁপাইনবাবগঞ্জে রয়েছে। ব্যতিহারিক সর্বনাম কোনটি? ব্যতিহারিক সর্বনাম কোনটি? এখানে ব্যতিহারিক সর্বনাম রয়েছে নিজে নিজে, এটা হলো ব্যতিহারিক সর্বনাম। আমরা যে ব্যতিহারিক যে বলছি না, যে গরু মহিষে এক ঘাটে জল খায়, এই জাতীয় আছে যে ব্যতিহার কর্তা থাকে, সেই রকম ব্যতিহারিক সর্বনাম। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি আলোচ্য বিষয় হবে রূপতত্ত্বে। নবান্ন কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? নবান্ন এখানে আমরা যদি বলি সেটি সমাস পদ্ধতিতে এই শব্দটি গঠিত হয়েছে। লিঙ্গান্তর হয় না, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তবে অনেক পরীক্ষায় এসেছে। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW থাকবে। প্রিয় শিক্ষার্থী, আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো, আমাদের ক্লাসগুলো কেমন লাগছে এবং আমাদের এই HWটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বেশি বেশি কমেন্ট করার জন্য অনুরোধ করছি। আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য কমেন্টগুলো হলো, মাসিকুল ইসলাম লিখেছেন, স্যার অনেক সহজভাবে গণিতগুলো বোঝাতে সক্ষম হয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। ইমদাদুল হক লিখেছেন, অনেক সুন্দরভাবে আলোচনা হয়েছে, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনাকেও ধন্যবাদ। রুমা আক্তার লিখেছে, অনেক সুন্দর ভিডিও, খুব সুন্দর করে বুঝিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার আপনি অনেক ভালো। 4 নম্বর মডেল দেবেন দেওয়া করে লিখেছেন দুলাল। আচ্ছা, দুলাল স্টুডেন্ট লিখেছেন। আচ্ছা, মামুন মিয়া লিখেছেন গাজীপুর থেকে, কাপাসিয়া থেকে, অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও ময়মনসিংহ থেকেছেন রাবিয়া আক্তার, নিয়মিত ক্লাস চেয়েছেন মেহেদি হাসান। তামান্না আক্তার লিখেছেন হবিগঞ্জ থেকে, আমাদের নিয়মিত একজন শিক্ষার্থী। নাসিমা আক্তার প্রত্যেকদিন চেয়েছেন। নাহিদা সুলতানা কিশোরগঞ্জ থেকে দেখছেন। এছাড়াও আরো শিক্ষার্থীদের দেখছি, তারা অসংখ্য কমেন্ট করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন আইবিএ প্যাটার্নটা কি। যে আইবিএ প্যাটার্নটা আমরা প্রথম দিকে আলোচনা করেছি যে আইবিএ প্যাটার্নটা মূলত আসলে কি, আর পরীক্ষার সময় এক্সট্রা পেপার দেবে কিনা এটা নিয়ে অনেকে সন্দিহান। মূলত রাফ করার জন্য আপনাকে এমসিকিউ পরীক্ষার জন্য কোনো কিছু সরবরাহ করা হবে না। আপনি চাইলে আপনার যে কোশ্চিন পেপার থাকবে, অ্যাডমিট কার্ড কিন্তু নয়, কোশ্চিন পেপার থাকবে, এই কোশ্চিন পেপারে চাইলে আপনি রাফ করতে পারবেন। আরেকটা প্রশ্ন এসেছে, এমসিকিউ এক্সাম হলেও অ্যাডমিটে লেখা আছে লিখিত, এটার কারণটা কি? মূলত আইবিএ যে সকল পরীক্ষাগুলো নিয়ে থাকে, লিখিত পরীক্ষা আমি একটু বলি যে লিখিত পরীক্ষা এটা হচ্ছে অফিসিয়াল ভাষা। আপনারা যখন প্রাইমারি পরীক্ষা দিবেন সেখানে কিন্তু এমসিকিউ কথা লেখা থাকে না, সেখানে লিখিত কথাটা থাকে। যত ধরনের পরীক্ষা হবে সবগুলোতেই লিখিত ধরনের কথা উল্লেখ থাকে। আর যদি এমসিকিউ আগে নেয় সেখানে অবশ্যই প্রিলিমিনারি কথাটা উল্লেখ থাকবে। সুতরাং লিখিত থাকলেই লিখিত হবে বিষয়টা এমনটা নয়। যেহেতু আইবিএ পরীক্ষা নিচ্ছে এটা 100% এমসিকিউ হবে এবং এটাই সত্য। আমাদের আগের যে পরীক্ষাটা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু এমসিকিউ হয়েছে। এর পরবর্তী প্রশ্নে আমরা যাব যে কদাচার শব্দটি কোন সমাস? কদাচার, তাহলে কু যে আচার, এখানে কর্মধারয় সমাস হবে। উপকথা, উপকথাটা উল্লেখ আছে, তাহলে এখানে আর কিছু বলতে হবে? এটি কি হবে তখন? এটি হয়ে যাবে অব্যয়ীভাব সমাস।
হুইচ ওয়ান ইজ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্পেলিং, আবার কারেক্ট স্পেলিং রয়েছে। এখানে রয়েছে কি ইলিউমিনেট, ইম্পন্ডারেবল, মিনুটাল এবং রেডুডেন্ট। তাহলে কি কোনটা আমরা সঠিক করব? আমাদের প্রথম দুটো যদি দেখি ইলিউমিনেট, এটি কিন্তু সঠিক হয়েছে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ, ভালো করে খেয়াল করবেন, এটা অনেক ক্ষেত্রে মিসিং হয়ে যায়। এখানে শুধু বলা আছে কি প্রথম ইউরোপীয় দেশ, তখন হবে পূর্ব জার্মানি। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, লেফটেন্যান্ট এবং জেনারেল রয়েছে, অনেকবার এসেছে, আপনারা জানেন। মিথ্যা তুমি 10 পিঁপড়ে অ্যাপ্লাই করলে লেফটেন্যান্ট পাওয়া যায়। আর জেনারেল মুখে যদি বানান করি এভাবে জেনেরাল, তাহলে জেনারেল বানানটাও আমরা কিন্তু করতে পারি। তার মানে খ নাম্বারটার ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হচ্ছে। সে নাকি আসবে না, এখানে না অব্যয়টি কি অর্থে ব্যবহার হয়েছে? তাহলে দেখেন, সে নাকি আসবে না, এখানে কি আমরা একটুখানি সংশয় প্রকাশ করছি না, যে আমি শুনলাম যে সে আসবে না কথাটা এরকম, তাহলে এখানে সংশয় কথাটা ব্যবহার হয়েছে। অপদেবতা, এই শব্দটিতে অপ উপসর্গটি কি উদ্দেশ্যে ব্যবহার হয়েছে? তাহলে এখানে দেবতা, আমরা আচ্ছা এই দেবতার জায়গায় আমরা কর্ম বসে দিলাম। তাহলে কর্ম, আপনি যে কাজ করেন সেটাই কর্ম। আমি এখন লেখালেখি করছি, ক্লাস নিচ্ছি, এটা আমার কর্ম। কিন্তু এর সামনে যখন আমি অপকথাটা লিখবো, অপকর্ম, তখন আমার এই অপকর্ম দ্বারা কি বোঝাবে? খারাপ কোনো কাজ বুঝাবে। তার মানে মন্দ অর্থে ব্যবহার হলো এটা। তাহলে এখানে ক নাম্বারটা আমরা ব্যবহার করলাম মন্দ অর্থে। অব্যয় পদ মূলত কত প্রকার? অব্যয় পদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি মাত্র 3 প্রকার। নিচের কোনটি একটি অব্যয়? জুতো, উহ, দেখো এবং দামি, কোনটা অব্যয় করব আমরা? তাহলে এখানে এই যে প্রথমটা উহ রয়েছে, এটি একটি অব্যয়। টিয়ার্স অব ফায়ার কি? টিয়ার্স অব ফায়ার মূলত একটা তথ্যচিত্র, সেটি মুক্তিযুদ্ধ ভিত্তিক। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। এখানে একটু বুঝে বুঝে নেবেন, একটি গাড়ির চাকা 90 মিনিট প্রতি মিনিটে 90 বার ঘোরে, তাহলে প্রতি মিনিটে 90 বার ঘুরুক, সেটা কথা আছে। একবার ঘুরতে গেলে চাকাটা পুরাবার ঘুরতে হয় না, এই গোলাকৃতি পুরাবার তো ঘুরতে হয়। তাহলে গোলাকৃতি যখন হবে, যখন সেটা বৃত্ত হবে, আর বৃত্ত একবার ঘুরলে কত ডিগ্রি ঘোরে? 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রি। তাহলে একবার ঘুরলে 60 ডিগ্রি ঘোরে, তাহলে 90 বার ঘুরলে কত ডিগ্রি ঘুরবে? 1 সেকেন্ডে আমাদের বের করতে হবে, এই হিসাবে বের করতে হবে। তাহলে আমরা একটু হিসাবটা করবো এইভাবে, যে 1 মিনিট মানে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে ঘুরে কতবার? 90 বার। তাহলে আমরা 60 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে আমরা 3/2 পাবো। এই 3/2 কে আমরা কি 1.5 দ্বারা প্রকাশ করতে পারি না? 1 এবং 1/2 এভাবে করতে পারি না? 1.5। তাহলে একটা চাকা যদি একবার ঘুরে 360 হয়, তাহলে আরো অর্ধেক ঘুরতে 180, তার মানে 540 হলো কিনা? এই 540 ডিগ্রি সে ঘুরবে 1 সেকেন্ডে। মনে হয় বিষয়টা বুঝাতে পেরেছি। হ্যামলেট ওয়াজ রিটেন বাই, হ্যামলেট কে লিখেছেন? হ্যামলেট ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। 71-এর যিশু এর নির্মাতা কে? 71-এর যিশু এটি নির্মাণ করেছিলেন নাসির উদ্দিন ইউসুফ। কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা বা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে? এটি খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আপনারা উপানুষ্ঠানিকের পরীক্ষা দেবেন, এই শিক্ষা সংক্রান্ত প্রশ্ন 2-1টা থাকাটা অযৌক্তিক নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1 জানুয়ারি 1993। সূর্যের হাসি এটি কিসের প্রতীক বলা হয়? সূর্যের হাসি এটি মূলত মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রতীক। চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? চাতুর্য, তাহলে চাতুর্য শব্দের বিশেষণ চেয়েছে, ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে অনেক ক্ষেত্রে আমরা নাউন করে আসি, অর্থাৎ বিশেষ্য করে আসি। তাহলে এখানে চতুর, এই চতুর আর চাতুর্য, তাহলে এখানে চতুরটা হবে সঠিক উত্তর, কারণ একটা মানুষের গুণ বুঝাবে, দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো বুঝালে কি হয়? বিশেষণ হয়। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি, জাতীয় স্মৃতিসৌধ এবং জাতীয় শহীদ মিনার এই দুটির স্থপতির নাম, উদ্বোধন কে করেছে, এগুলো জিনিস জানতে হবে। তাহলে স্মৃতিসৌধের সাথে সম্পর্কিত কার? মঈনুল হোসেনের। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। নিচের কোনটি বাংলাদেশের উপরে অবস্থান? মানে বাংলাদেশের আমরা যে কাল্পনিক রেখাগুলো কল্পনা করি, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, এগুলো বিভিন্ন রয়েছে, এর মধ্যে বাংলাদেশের অবস্থান কোনটি রয়েছে? ট্রপিক অফ ক্যান্সার। বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে? এটা সোনাদিয়াতে গড়ে তোলা হবে। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন একটি কি?
এখানে আমাদের অপশনগুলোর মধ্যে আমরা দেখব যে সাংবিধানিক সংস্থা লেখা আছে, এখানে সাংবিধানিক সংস্থাটা হবে সঠিক উত্তর। কেন সাংবিধানিক সংস্থা হলো? যে সকল প্রতিষ্ঠানের কথা সংবিধানে উল্লেখ থাকবে সেগুলো সাংবিধানিক সংস্থা, আর যে সকল পদের কথা বলা থাকবে সংবিধানে সেগুলো সাংবিধানিক পদ। এই দুটো মনে রাখবেন। নিচের কোনটি সর্বনাম? সর্বনাম আমরা কখন ব্যবহার করি? বিশেষ্যের পরিবর্তে যখন যেটা ব্যবহার করি সেটি সর্বনাম। তাহলে আমরা এখানে কোনটি? করিম, বালক এবং এগুলো সর্বনাম তো হতে পারে না, তাহলে কি এটি সর্বনাম হতে পারে? বাংলাদেশের প্রথম ইপিজেড, বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড অর্থাৎ সিটিজি ইপিজেড। আর একমাত্র কৃষি ভিত্তিক যেটি রয়েছে সেটি নীলফামারীতে অবস্থিত। উত্তরা ইপিজেড বলা হয় মেবি, আমার সঠিক খেয়াল নেই, খুব সম্ভবত এটি হবে। তারপরে একটু কনফিউশন প্রকাশ করছি যে উত্তরা ইপিজেড। কোনটি বিশেষণ? বিশেষণ হতে গেলে দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝাবে, তাহলে সততা এটা কি? এটা বিশেষ্য, এটা কিন্তু সদ যদি হতো সেক্ষেত্রে কি হতো? বিশেষণ হতো। এই তাহলে এই সৎটাই হবে বিশেষ্য। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ ঘাটে। আর যদি ইলিশ খেতে চান তাহলে পদ্মার জায়গায় মেঘনা লাগাতে হবে, যমুনার জায়গায় মেঘনা লাগাতে হবে। পদ্মা মেঘনা চাঁদপুরের ইলিশ। ওকে, এবারে আমরা গণিত অংশ একটু দেখব। গণিত অংশ কি রয়েছে যে 21,000 টাকা তিনজন বিনিয়োগকারীর মধ্যে 1:2:4 অনুপাতে বিভক্ত করে দিতে হবে। সেক্ষেত্রে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে? তাহলে এখানে দেখবো 2 রেখে 3, 4 3 7, তাহলে 7 দ্বারা প্রথমে আমাদের 21 কে ভাগ করতে হবে। তাহলে 7 দ্বারা যদি 21,000 কে ভাগ করি তাহলে কত হাজার পড়বে? 3,000 টাকা করে পড়বে। তাহলে 3,000 টাকা আমরা যদি এখন অনুপাত দ্বারা গুণ করি তাহলে 3 4 12,000, এটা হচ্ছে সর্বোচ্চ আর 3,000 হচ্ছে সর্বনিম্ন। তাহলে ক্ষুদ্রতর এবং বৃহত্তমের মধ্যে পার্থক্য কত হলো? তাহলে এখানে 9 3 12,000 অর্থাৎ 9,000 টাকা এখানে আমাদের পার্থক্য হলো। তার মানে এটাই সঠিক উত্তর। দুটি সংখ্যার যোগফল 144, তাদের অনুপাত 6:2 হলে সংখ্যা 2 কত? এটা দুই ভাবে বের করা যায়, আপনি অপশনে ব্যবহার করতে পারেন, ক্যালকুলেশনটাও করতে পারেন। তবে যেহেতু এমসিকিউ পরীক্ষা বেশি ব্যাখ্যা আপনাকে করতে হবে না, টেকনিক অবলম্বন করতে হবে। যেখানে 6 2 8, 8 দ্বারা আপনারা যদি এখানে ভাগ করেন তাহলে 18 হবে। 18 18 8 তো আচ্ছা হ্যাঁ, 144 কে যদি আমরা ভাগ করি তাহলে 18 হবে। 8 দ্বারা ভাগ করলে 18 হবে। এখন আপনি 18 দ্বারা এখানে বলুন 18 দুগুণে 36, তার মানে এবং 6 18 108, তাহলে এখানে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এভাবে আপনারা যদি একটু টেকনিক্যালি করেন তাহলে কিন্তু অনেক সময় আপনার বেঁচে যাবে। 4 8 10 এর চতুর্থ সমানুপাতি কত? তাহলে এখানে চতুর্থ সমানুপাতি আমরা খুব সহজেই বের করতে পারি এইভাবে যে 4 পরিবর্তন হয়ে কিভাবে 8 হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। তাহলে 10 পরিবর্তন হয়ে চতুর্থ সমানুপাতি হবে, কি করতে হবে? দ্বিগুণ করতে হবে, তার মানে 20। 4 এর দ্বিগুণ 8, 10 এর দ্বিগুণ 20, তার মানে অঙ্ক আমাদের হয়ে গেল। সময় লাগলো মাত্র 2 সেকেন্ড। আখের নমুনায় 12.5% চিনি রয়েছে। 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন? খুব সম্ভবত আমরা কোনো একটা ক্লাসে এটি দিয়েছিলাম। এখানে 400 কেজি হবে রাইট অ্যান্সার। একটা শ্রেণীতে যতজন বালক ছিল, ও হ্যাঁ, আপনারা আবার বলবেন যে এটা কিভাবে হলো। আচ্ছা, তাহলে এখানে 12.5% চিনি আখের নমুনায়। সবচেয়ে সহজ পদ্ধতি যদি আমরা বলি তাহলে এই যে প্রদত্ত অপশনগুলো 12.5% বের করে যদি 50 কেজি হয় তাহলে সেটাই অ্যান্সার। তাহলে 400 যদি আমরা 10% বের করি তাহলে কত হবে? 40 হবে। আর 12.5% করলে 50 হবে। তাহলে এই জন্য 400 কেজি অ্যান্সার। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। একটি শ্রেণীতে যতজন বালক ছিল তত টাকা চাঁদা দেওয়া হলো। ভালো করে খেয়াল করবেন, যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়েছে। তাহলে এখানে কত হলো? 100 টাকা হয়েছে। তাহলে 10 জন যদি ছিল প্রত্যেকে তত টাকা, তাহলে 10 10 কে 100, তাহলে কতজন হলো এখানে অ্যান্সার? জাস্ট 10 জন। 34টি ব্যাগের দাম 1800 টাকা, 500 টাকায় ওইরূপ কয়টি ব্যাগ পাওয়া যাবে? এটা কি বলতে হবে? এটা তো আপনারা পারবেন যে 1800 টাকায় পাওয়া যায় 36টি, তাহলে এক টাকায় পাওয়া যাবে কতটি? 500 টাকায় পাওয়া যাবে কতটি? তাহলে এই প্রশ্নটা আপনারা নিজেরাই করে নেবেন, এটা জাস্ট চাইলে কমেন্টও করতে পারেন। 53 নম্বর রয়েছে 7 জন শ্রমিক 7 দিনে 7টি রিক্সা তৈরি করতে পারে। 5 জন শ্রমিক 5টি রিক্সা তৈরি করতে কতদিন সময় লাগবে? আগে অ্যান্সারটা বলে দিচ্ছি, 5 দিন।
কেন বিস্তারিত এখন যদি বলি, খেয়াল রাখবেন যে প্রথম তিনটা যদি একই সংখ্যা হয়, প্রথম তিনটা যদি একই সংখ্যা হয় এবং দ্বিতীয় দুইটা সংখ্যা যদি একই হয়, মানে এইটার সাথে এটার আমি মিল করতে বলছি না। এখানে 7 7 7 আছে, এখানে 10 10 10 11 11 11 থাকতে পারে। এবার এই দুটো এক আছে কিনা, এখানে 5 5 6 6 8 8 এক আছে কিনা, যদি এক থাকে তাহলে এই 5 যেটা থাকবে অর্থাৎ এখানে যেটা থাকবে সেটি হবে রাইট অ্যান্সার। এখানে 7 7 7 থাকতে পারে, এখানে 10 10 10 থাকতে পারে, আপনি এখানে যেটা দেবেন সেটাই হবে রাইট অ্যান্সার। এটা হিসাব করতে গেলে এই বেশ অনেকখানি করতে হবে। আর এটা হচ্ছে টেকনিক, যে প্রথম তিনটা এক এবং পরবর্তী দুটো যদি একই হয় তাহলে পরবর্তীটাই রাইট অ্যান্সার। শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 12 বছরে মুনাফা আসলে 1248 টাকা হবে। তাহলে কি বলছে, কত বছর, 12 বছরে মুনাফার হার কত, 5%। তাহলে 1248 টাকা হবে। এখন আমাদের দেখতে হবে এখানে দুইটা অপশন, আমরা অপশন এভাবে বের করবো, 700 টাকার আমরা 5 7 35, 35 দিয়ে এখন আমরা কি করব, 12 কে গুণ করব। তাহলে 35 গুণন 12 করলে আমাদের অনেকগুলো হচ্ছে, 400 তো প্রায় 18 থেকে 20 হচ্ছে। তাহলে এখান থেকে 420 যদি যোগ করি তাহলে 7 4 1120 হওয়ার কথা ছিল কত, 1248। সুতরাং এই অপশনটা আমাদের লাগবে না। তাহলে এখানে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এবারে 750 অর্থাৎ 750-এর যেটা আমরা বের করব, 750-এর কত পার্সেন্ট বের করতে আমাদের, 5% বের করতে হবে। তাহলে 5% বের করলে 37 সামথিং আসবে। এখন সেটাকে যদি আমরা 12 দ্বারা গুণ করি কত আসবে, 448 450 হবে। তার মানে 450ও যদি এখানে হয় তাহলে 7 4 11, তার মানে 9 7 4 11 1200 টাকা হচ্ছে, কিন্তু 1248 কিন্তু এখানে হচ্ছে না। তার মানে এই অপশনটাও আমরা নিতে পারছি না। ওকে, পরবর্তী যেটি আছে সেটি যদি আমরা যাই তাহলে এখানে আমাদের কি হবে, 780 টাকা। তাহলে 750 যদি আমাদের 1200 হয় তার মানে 780 অনায়াসে 1248-এর কাছাকাছি যাবে। তার মানে এটি হবে রাইট অ্যান্সার। The active form of the ship was burned, আচ্ছা the ship was burned এটাকে যদি অ্যাক্টিভ ফর্মে নিয়ে আসি তাহলে হবে কি, someone burned the ship, someone burned the ship। প্যাসিভ ফর্ম who spoke it, এখানে খেয়াল রাখবেন spoke আছে, তাহলে এখানে by whom was কথা এখানে ব্যবহার করতে হবে, by whom was it spoken। 10% হার মুনাফায় 600 টাকার চক্রবৃদ্ধি হারে 2 বছরের মুনাফা আসল কত টাকা হবে। তাহলে এখানে আমাদের যে মুনাফা আসলে রয়েছে সেটা, এটা আপনি মুখেও করতে পারেন যেহেতু অল্প টাকা রয়েছে। যেমন এখানে 600 টাকার 10% কত হবে, 60 টাকা হবে। তাহলে 660 টাকা। এটার উপর যদি আপনি আরো 10% করেন তাহলে কত হবে, 66 টাকা। তাহলে 66 টাকা এর সাথে যোগ করেন, তাহলে এখানে 6 টাকা, 6 6 12 2 হাত থেকে 1 আর এখানে 726 টাকা। তাহলে এখানে 726 টাকাটা হবে রাইট অ্যান্সার। কেন এইভাবে করলাম, কারণ যখন আপনার এই যে c = p × 1 + n টু দি পাওয়ার n, এই সূত্র করতে গেলে আপনার সময়টা বেশি লাগবে। ওই সূত্রটা ব্যবহার করবেন কখন, যখন এখানে মানগুলো বেশি দেওয়া থাকবে। যেহেতু অল্প মান আমরা মুখে হিসাবটা করে নিব। বার্ষিক 4.5% অর্থাৎ 4.5% মুনাফায় কত টাকা বিনিয়োগ করলে কত বছরে, আচ্ছা এখানে একটুখানি মিসিং রয়েছে, 826 টাকা হবে। কত টাকা বিনিয়োগ করলে, এখানে বিনিয়োগ শুধু দেওয়া আছে কত বছরে, এখানে দুইটা অ্যান্সার বের হবে, কিন্তু আমাদের অপশনটা এখানে পর্যাপ্ত নয়। কারণ এখানে হয় টাকা, যেহেতু অপশনে টাকা আছে, এখানে আমাদের কত বছরে এই জায়গাটায় যে কোনো একটা অপশন থাকতে হতো, এটা আমরা ত্রুটিপূর্ণ ধরে নিচ্ছি। যদি এখানে থাকে কোনো একটা আছে 4 5 6 বা 1 2 3 যেটাই থাকুক, যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের 100 টাকার এখানে আমরা ধরলাম 5 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা হবে 5 টাকা, 4 বছরের মুনাফা হবে 20 টাকা, এভাবে 120 টাকা মুনাফা হবে। এভাবে আপনারা মুনাফা আসল এত টাকা হলে আসল এত টাকা এভাবে বের করতে পারবেন। আবার তোরা মানুষ ও সিনেমার পরিচালককে, আবার তোরা মানুষ হ এটির পরিচালক হলেন খানাতউর রহমান। দেশের কোন বনাঞ্চলকে চিরহরিত বলা হয়? চিরহরিত বলতে পাতা ঝরে না, সবসময় সবুজ থাকে, পাতা ঝরে না, সেটা পার্বত্য বনাঞ্চল। 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, কাজটি 3 দিনে করতে হলে কতজন লোক প্রয়োজন হবে? তাহলে 8 জন লোক 6 দিনে করতে পারে।
তাহলে 6 দিনে যদি 8 জন করতে পারে, তাহলে 3 দিনে কাজটি করতে এখানে আপনার 8-এর দ্বিগুণ লোক লাগবে, তার মানে 16 জন লাগবে। এভাবে হয় না? তাহলে 8 দুগুণে 16। এখন কথা হলো যে আমার এখানে 16 জন, কি বলা আছে, কতজন নতুন লোক নিয়োগ করতে হবে। তাহলে আমার আগে থেকে তো আছেই 8 জন, লাগবে 16 জন, তাহলে নতুন করে প্রয়োজন আরো কত, 8 জন। তার মানে এখানে রাইট অ্যান্সার 8। 15 জন বালক বা 10 জন পুরুষ কাজটি 30 দিনে করতে পারে, 12 জন বালক বা 7 জন পুরুষ কাজটি কত দিনে করতে পারবে। এখানে অনেক ক্ষেত্রেই প্রবলেম হয়ে যায়, কি আসলে কোনটা ধরবো, বালককে ধরবো নাকি পুরুষকে ধরবো, এটাই অনেকেই সমস্যা হয়ে যায়। রাউন্ড ফিগার কোথায় আছে সেটা দেখতে হবে। আমাদের এখানে 7 জন পুরুষ রাউন্ড ফিগার না, আবার এখানে 12 জন এটা রাউন্ড ফিগার, আবার এখানে 15 জন 10 জন। তাহলে আমরা শুরু করব কিভাবে? তাহলে এখানে আমরা প্রথমে বালক থেকে কি করব, পুরুষে রূপান্তর করব। যে 15 জন সমান যদি 10 জন হয়, 15 জন বালক সমান যদি 10 জন হয়, তাহলে 12 জন বালক সমান কতজন পুরুষ। তাহলে এটা আমরা 10 গুণ 12 ভাগ 15 এটা করব। তাহলে কি করব, 10 গুণন 12, 10 গুণন 12 ভাগ কত, 15। তাহলে এখান থেকে আমরা কি করছি, 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে হবে 3, 5 দিয়ে কাটলে 2, 3 দিয়ে 12 কাটলে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা এখানে 15 জন সমান কত পেলাম, 8 জন পুরুষ পেলাম। তাহলে এই 12 জন সমান, তাহলে এখানে 12 জন সমান 8 জন পুরুষ পেলাম। এখন এই যে 7 এর সাথে 8 আমরা যুক্ত করলে 15। তাহলে এই 15 জন পুরুষের হিসাবটা এখন আমাদের বের করতে হবে। তাহলে 10 জনে কাজ করে 30 দিনে, তাহলে 15 জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে, এটাই হলো কথা। তাহলে 10 জনের যদি 30 দিন লাগে, তাহলে 20 জনের কত দিন লাগবে, 15 দিন। তাহলে 15 জনের কত দিন লাগবে, 20 দিন। এই হলো মুখে মুখে অঙ্ক, আমাদের 20 দিন অঙ্কটা অ্যান্সারটা হবে সঠিক উত্তর। 12 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, 20 জনে উক্ত কাজটি শেষ করতে কত দিন লাগবে। তাহলে 12 এর সাথে যদি 20 এর সম্পর্ক থাকে, তাহলে 20 এর সাথে 12 এর সম্পর্ক থাকবে কার, 12। তার মানে এখানে 12 দিন অ্যান্সারটা হবে। মানে এখানে অনুপাতের মতো, অনুপাত সমানুপাত বিপরীত অনুপাতের মতো হয়ে যায়, ব্যস্ত অনুপাতের যেটা মতো। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? স্বাধীন সুলতানি শাসন যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন ফখরুদ্দীন মোবারক শাহ। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভেঙ্গি ভ্যালি। আমি আবারও বলছি, এখানে ভেঙ্গি ভ্যালি। তবে এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি দিয়ে রাখি, আপনারা যারা আগামী 22 তারিখে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেটার হবে যে আপনারা যত পারেন আপডেট সাধারণ জ্ঞান পড়ে রাখবেন। আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স বলুন বা আলালসের যেই বা মিহিরস জিকে, যে কোনো ধরনের জিকে, সেখান থেকে আপনি আপডেট প্রশ্ন পাবেন। কারণ আমরা এখানে যে সকল বেসিক থেকে প্রশ্ন করছি, কিন্তু আইবি প্রশ্ন করবে একদম পরীক্ষার আগের দিন, এমনকি সকালেও হতে পারে, এইরকম প্রশ্ন আসতে পারে। জাতীয় শহীদ মিনারের স্থপতি কে? জাতীয় শহীদ মিনারের স্থপতি, এটা আমরা জানি হামিদুর রহমান। পিতা ও পুত্রের বয়সের সময় 60 বছর, তাদের বয়সের অনুপাত 7:2। এটা খুব সম্ভবত আমাদের প্রথম বা দ্বিতীয় ক্লাসে দেওয়া রয়েছে। এখানে সঠিক উত্তর হবে 113 113.13। এটা খুব সম্ভবত আমাদের 2 নাম্বার বা 3 নাম্বার ক্লাসে দেওয়া আছে, 2 নাম্বারে দেওয়া আছে আমার যতটুকু মনে আছে, এটা আপনারা দেখে নিতে পারবেন। ওহি শব্দের সমার্থক শব্দ কোনটি? ওহি শব্দের সমার্থক শব্দ আমরা যদি বলি সেটা হচ্ছে সাপ। কাট অ্যান্ড ড্রাই মিন্স, কাট অ্যান্ড ড্রাই বলতে কি বোঝানো হয়ে থাকে? এটা বোঝানো হয়ে থাকে যে ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, অর্থাৎ অলরেডি ডিসাইডেড। স্পিলড দ্য বিনস, স্পিলড দ্য বিনস, এটা একটা ইডিয়মস এন্ড ফ্রেজ। এখানে আমরা রিভিল সামওয়ানস সিক্রেট। দ্য ফ্রেজ ইন্ড ইন স্মোক, ইন্ড ইন স্মোক অর্থাৎ যেটা আমরা বাংলা বলি যে ব্যর্থতায় পর্যবসিত হওয়া, কোনো কাজ করতে গেলে সেখান থেকে কোনো ফলাফল না আসা, কাম টু নাথিং। শুদ্ধ বানান কমিশন, তাহলে COMMISSION, কমিশন, তার মানে গ নাম্বার। ওকে, এরপরে রয়েছে অ্যাসপারাগাস। অ্যাসপারাগাস বলতে কি বোঝানো হয় থাকে? কোনো দামি খাবার অ্যাসপারাগাস যদি আমরা বলি, তাহলে এখানে ভ্যালুয়েবল ফুড। আচ্ছা, হাইডিয়াসলি, এটা বলতে কি বোঝানো হয়? এটা বলতে সাধারণত যে ভয়ঙ্কর কোনো কিছু বোঝানো হয়, তাহলে এখানে হরিবলি। সর্বশেষ যেটি রয়েছে, পৃথিবীর দীর্ঘতম টানেল কোন দেশে অবস্থিত? দীর্ঘতম টানেল অবস্থিত সুইজারল্যান্ড নয়, সুইজারল্যান্ড হবে। আর বাংলাদেশ কর্ণফুলী টানেল কোথায় অবস্থিত? এই সম্পর্কে কিছু
তথ্য আপনারা মুখস্থ করবেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে যুক্ত হচ্ছেন না প্রতিদিন আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলোতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর আপনাদের শেষ মুহূর্তে আবারও বলে রাখি যে আমাদের যে একটা ছোট্ট সাজেশন তৈরি করা হয়েছে, যদি পড়ার উদ্দেশ্য থাকে তাহলে আপনি চাইলে আমাদের এই সাজেশনটি আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে আপনি চাইলে এটি ক্রয় পড়তে পারেন। তবে যদি মনোভাব এরকম থাকে যে অনেকেই তো পড়লাম, দেখি একটা পিডিএফ কিনে, যদি এই ওসিলায় একটা চাকরি হয়েই যায়, আসলে না, পিডিএফটা শুধু কিনলে হবে না, পড়তে হবে। সবাই পড়ে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কেউ পড়তে চায় না। আপনারা অবশ্যই পড়বেন আশা করি। তাহলে সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রাখুন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।